সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের সামনে 2026 সালের এসএসসি পরীক্ষা। নিশ্চয়ই তোমরা এখন পড়াশোনার ভিতরে আছো। অবশ্যই পড়াশোনার ভিতরে থাকতে হবে, কারণ আমাদের সামনে আর তেমন কোনো সময় নেই যে সময়টা আমরা এক্সট্রা কোনো কিছু করার সুযোগ পাচ্ছি। তাই আমাদের সব সময় এই যে টাইমটা আছে, এই টাইমটাকে প্রপার ইউটিলাইজেশন করতে হবে আমাদের সবাইকে। একসাথে তোমরা যেমন পড়াশোনার ভিতরে আছো, আমরাও তোমাদেরকে সহায়তা করার জন্য সবসময় প্রস্তুত আছি। তো এখন তোমাদের সেই প্রস্তুতি পর্বের অংশ হিসেবে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় থেকে যে জিনিসগুলো তোমাদের বেসিক, একেবারে যে জিনিসগুলো তুমি না শিখে হলে যাবে না, সেই জিনিসগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে আমি কিছু বিষয় নিয়ে আসছি, যেমন কিছু টপিকস আছে যে টপিকসের পরে একটা বেসিক ধারণা না থাকলে আমরা আসলে এই অধ্যায়টা মনে করব না যে এই অধ্যায়টা আমার কাছে কমপ্লিট। এই অধ্যায় থেকে এই জিনিসগুলো যদি তোমার জানার বাইরে থাকে, তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে আমি এই অধ্যায় সম্পর্কে আমি কমপ্লিট একটা ধারণা নিয়ে আমি পরীক্ষার হলে যাচ্ছি না। সেক্ষেত্রে আমার অনেক সমস্যা অসুবিধার সম্মুখীন আমি হব, কারণ অনেক বিষয় আমার কাছে অজানা থাকবে, নতুন মনে হবে, এবং যেটা আমি আসলে আমার পরীক্ষার প্রপার অ্যান্সার করতে যাই আমি অনেক ঝামেলা পড়ে যাব। যেমন এখানে দেখো, আমি যে বিষয়গুলো নিয়ে আসছি সেই বিষয়গুলোর ভিতরে আছে একেবারে প্রাথমিক তোমাদের বইতে যে টপিকসগুলো একেবারে মানে হেডলাইন আকারে যে টপিকসগুলো আছে, সেই টপিকসগুলো কিন্তু আমি এখানে নিয়ে আসছি। যেমন স্থিতি ও গতি সম্পর্কে আমাকে একটা ধারণা থাকতে হবে যে কাকে আমি স্থিতি বলছি, কাকে গতি বলছি। আমরা আমাদের এই দৈনন্দিন জীবনে চলার পথে আমরা কোন বস্তুটা স্থির থাকে। স্থিতি মানে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি হতে হবে, স্থির হতে হবে। স্থিতি মানে আমরা জানি যে কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সে স্থিতিশীল অবস্থায় আছে। কোনো বস্তু যদি চলমান থাকে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে সে গতিশীল অবস্থায় আছে। এটা আমরা সচরাচর দেখে থাকি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এটাকে সংজ্ঞায়িত করতে হয় একটু অন্যভাবে, যেটা আসলে তোমাদের অত বেশি বড় কোনো কিছু বিষয় ভাবার কোনো কারণ নেই, কারণ পদার্থবিজ্ঞানের যে সংজ্ঞায়িত করার যে পদ্ধতি সেটা একেবারেই আমরা সচরাচর যেটা দেখে থাকি সে ঠিক সেটাই, এটা আলাদা কোনো কিছু না। কিন্তু আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কিছু বিষয়কে আমরা এখানে আইডেন্টিফাই করে আমরা স্থিতি এবং গতি সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে আসবো। যেমন দেখো, স্থিতি, কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে তাকে আমরা বলবো কি, স্থিতি। অর্থাৎ কোনো বস্তু, যদি আমি একটা বস্তু এখানে ধরি, এই বস্তুটা কিন্তু স্থির অবস্থায় আছে। এখন স্থির অবস্থা আছে মানে কি, সে কিন্তু তার জায়গা, তার অবস্থান, এটা হচ্ছে তার অবস্থান, এই অবস্থানটা পরিবর্তন করে সে কিন্তু অন্য কোনো অবস্থানে কিন্তু যাচ্ছে না। এটা যদি এ অবস্থান হয়, এটা বি অবস্থানে, সে অবস্থান থেকে কিন্তু বি অবস্থানে সে যাচ্ছে না, অর্থাৎ তার অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তাহলে অবস্থানের পরিবর্তন হতে গেলে এখানে অবশ্যই কি লাগে, একটা বস্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে তার কি লাগে, সময় লাগে অবস্থান পরিবর্তন করতে গেলে। তাহলে আমরা বলতে পারি যে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে আমরা বলবো বস্তুটি স্থির অবস্থায় আছে, আর এটাকে বলা হয় স্থিতি। ওকে, আচ্ছা, আমরা যদি বলি গতি, গতিটা কি, এখানে এই বস্তুটা যদি আমি এই বস্তুটাকে এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে আসতাম, তাহলে এখানে একটা অবস্থানের পার্থক্য হতো না? তাহলে এই অবস্থানের পার্থক্যের জন্য আমার একটা কি প্রয়োজন হতো, সময়ের প্রয়োজন হতো। তাহলে এই বস্তুটা যখন একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যাচ্ছে, তখন সেই অবস্থানে যাওয়ার কারণে তার সময়ের পরিবর্তন, মানে সময়ের প্রয়োজন হচ্ছে। তাহলে সময়ের সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে আমরা তাকে বলবো গতিশীল। এবং এই সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকেই বলা হচ্ছে গতি। ঠিক আছে? তাহলে স্থিতি এবং গতি, এই দুইটা জিনিস সম্পর্কে আমরা অবশ্যই এখন একটা ধারণা পেলাম। এখন এখানে একটা যে জিনিসটা একটু মানে সমস্যা হয়, সেই জিনিসটা কি, যে আমরা কাকে স্থিতি বলছি, কাকে গতি বলছি। দেখো, একটা জিনিস খেয়াল করো যে স্থিতি এবং গতির ভিতরে আমরা যদি একটু ভিতরে যাই তাহলে কি দেখতে পাই। দেখো, এখন একজন বসে আছে, চেয়ারে বসে আছে। আমরা যদি একজন মানুষ মনে করো যে এখানে একজন মানুষ একটা চেয়ারে বসে আছে, আমরা তাকে কি বলবো, যে সে স্থির অবস্থায় আছে, তাই তো? এখন এই
এই মানুষটা যদি একটা বাসের ভিতরে বসা থাকে, একটা বাসের ভিতরে যদি সে বসা থাকে এবং সেই বাসটা যদি কি হয়, সেই বাসটা যদি চলমান হয়, এটা আমি বাসের কিছু জানালা দিয়ে দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে যে এটা আসলে বাস কি না। আচ্ছা যাই হোক, এখন এখানে যে বসে আছে সে হচ্ছে বাসটা কি অবস্থা আছে, বাসটা এখন মনে করো যে স্থির আছে, সেও স্থির আছে। এখন বাসটা চলা শুরু করলো, বাসটা চলা শুরু করলে সে কিন্তু তার জায়গায় কিন্তু স্থির আছে, তাহলে আমি বলবো যে সে স্থির আছে, এটা কি বলা যাবে? কারণ সে তো তার জায়গা থেকে, স্যার আমরা এর একটু আগে যে সংজ্ঞাটা পড়ছিলাম যে কোনো বস্তু যদি সময়ের সাথে বস্তুর অবস্থানে পরিবর্তন হয় তাহলে সে চলমান বা গতিশীল, কিন্তু এখানে তার তো সময়ের সাপেক্ষে অবস্থানে পরিবর্তন হচ্ছে না, তাহলে তাকে আমি কি বলবো? সে তো যে চেয়ারে বসেছিল সেই চেয়ারে বসে আছে, বাসটা চলছে। তাহলে এখানে দেখো একটু বিষয় আছে, এই বস্তু একে আমি মানে কেউ বলবে যে না সে তো স্থির, আবার কেউ বলবে সে গতিশীল। দেখো দুইজনের কথাই কিন্তু ঠিক, যে স্থির বলছে সেও ঠিক বলছে, যে গতিশীল বলছে সে ঠিক বলছে। এখন গতিশীল যে বলছে সে ঠিক কিভাবে বলছে? এখন তুমি এখানে এই বন্ধুর পাশে আরেকটা সিট আছে, যে সিটে আরেকজন বন্ধু বসে আছে, বি একজন বন্ধু বসে আছে। এখন এও বসে আছে এও বসে আছে, দুজনে কিন্তু স্থির, দুজনে কি স্থির? এখন একজন বলছে না দুজনেই চলমান, তাহলে দুজনে চলমান কীভাবে চলমান? তুমি যদি এখানে কোনো একটা মানুষ যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকো, তাহলে এই মানুষটা তুমি কি আছো? স্থির আছো। তোমার সাপেক্ষে যখন এই বাসটা চলে গেল তোমার সামনে দিয়ে, তখন তুমি কি দেখলে? যে বাসটা চলে গেল, অর্থাৎ আমার ওই বাসের ভিতরে যে দুইজন বন্ধু আছে সেই দুইজন বন্ধুকে আমি দেখলাম যে চলে যেতে দেখলাম, অর্থাৎ ওই দুইজন বন্ধু কি অবস্থা ছিল? গতিশীল অবস্থা ছিল। তাহলে এখানে কি তোমার সাপেক্ষে এই দুজন বন্ধু গতিশীল। তাহলে যে ব্যক্তি বলছিল যে এরা গতিশীল তার কথা কিন্তু ঠিক, আবার যে বলছিল যে এদের মানে এখানে এরা দুজন বসে আছে সেহেতু তারা হচ্ছে স্থির, তাদের কথাটাও কি? তাদের কথাটা আমি এক অর্থে ঠিক বলছি, সেটা কোন অর্থে ঠিক বলছি দেখো। এখানে দুইটা মানে জিনিস আমাকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে যে এখানে যে আছে সে কিন্তু স্থির আছে, আমি যদি এটাকে প্রসঙ্গ বিন্দু ধরি, একটা প্রসঙ্গ বিন্দু মানে একটা সাপেক্ষ ধরি, এটা হচ্ছে সেই সাপেক্ষ, মানে এই ব্যক্তির সাপেক্ষে এরা হচ্ছে গতিশীল, এ ও বি দুজনেই গতিশীল এই ব্যক্তির সাপেক্ষে, কারণ এই ব্যক্তি স্থির আছে, স্থির ব্যক্তির সাপেক্ষে এই বাসটাও গতিশীল, তার মানে এরা দুইজনই গতিশীল। এখন যদি ধরা হয় যে এই বি ব্যক্তির সাপেক্ষে এ ব্যক্তি অবস্থানটা কি, বি ব্যক্তি যেহেতু স্থির, এই বি ব্যক্তির সাপেক্ষে এ ব্যক্তির অবস্থানটা কিন্তু সেই মানে স্থির অবস্থা আছে সে, ঠিক আছে? কারণ বি কি স্থির, এও কি স্থির, তাহলে বি এর সাপেক্ষে এ কিন্তু স্থির, আবার এ এর সাপেক্ষে বিও কিন্তু স্থির। ওকে, তাহলে আমাকে দেখতে হবে যে মানে কার সাপেক্ষে আমি স্থির এবং গতিশীল বলছি। যদি কোনো বস্তুর সাপেক্ষে, এখন আমি যদি আরেকটা ঘটনার কথা বলি যে এই দুইটা বাসে দুইজন বন্ধু যাচ্ছে, আবার তার পাশ দিয়ে ঠিক একই বেগে আরেকটা বাস যাচ্ছে, এই পাশ দিয়ে আরেকটা বাস যাচ্ছে, এবং এই বাসের গতি আর এই বাসের গতি একেবারে সমান। তাহলে সমান যদি হয় তখন এখানে এই বন্ধু যে বন্ধুটা এই পাশে যে বাসটা আছে সেই বন্ধুর হাত ধরে কিন্তু আছে, অর্থাৎ হাত ধরে তারা কিন্তু একই সাথে যাচ্ছে, তখন তারা মনে হচ্ছে কি তারা কথা বলতে বলতে যাচ্ছে। তার মানে কি সে দুইজন যদি স্থির না হতো তাহলে তো কথা বলতে পারতো না। তাহলে একটা চলমান বস্তুর সাপেক্ষে আর সমান গতিশীল আরেকটা চলমান বস্তুর সাপেক্ষে যখন আমরা চিন্তা করছি তখন কিন্তু দুজনে কিন্তু স্থির, অর্থাৎ গতিশীল বস্তুর সাপেক্ষে একটা গতিশীল বস্তু স্থির, আবার স্থির বস্তুর সাপেক্ষে একটা গতিশীল বস্তু সে গতিশীল। তাহলে স্থিতি এবং গতি সম্পর্কে আমরা একটু ডিপলি যে কথাগুলো বলছি সে কথাগুলো অবশ্যই তোমরা বুঝতে পারছো। এরপরে আসো, এখন আমরা যেহেতু এই অধ্যায়টা কি নিয়ে আলোচনা করছি, গতি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? গতির ভিতরে কি কি আছে? বিভিন্ন ধরনের গতি আছে, যেমন কি সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, সরল স্পন্দন গতি। এর ভিতরে সবচেয়ে বেশি আমাদের পর্যাবৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি, এই দুইটা গতি সম্পর্কে আমাদের ক্লিয়ার ডিপ ধারণা থাকা লাগবে। সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি এগুলো সিম্পলি এটা তোমাদের একটা ধারণা থাকলেই হবে। সরলরৈখিক গতি মানে কি? কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেই বস্তু একটি সরল রেখা বরাবর চলতে থাকে,
কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেই বস্তু একটা সরল রেখা বরাবর চলতে থাকে, একটা সরল রেখা বরাবর চলতে থাকে, তখন সেই বস্তুর গতিকে বলা হবে রৈখিক গতি বা সরল রৈখিক গতি। এটা কীভাবে ঘটে? আমরা যদি কোনো বস্তুকে ধাক্কা দিই, একটা বস্তুকে যদি আমি এদিকে ধাক্কা দিই, তাহলে সেই বস্তুটা কিন্তু একটা সরল রেখা বরাবর কিন্তু সামনের দিকে এগোবে, একটা সরল রেখা বরাবর সামনের দিকে এগোবে। কারণ আমি যেদিকে বল দেব, আমরা জানি যে বল যেদিকে প্রয়োগ করা হয় বলের দিকে বস্তুর স্মরণ ঘটে, অর্থাৎ এই বলের দিকে বস্তুর স্মরণ ঘটবে। তাহলে একটা সরল রেখা বরাবর কিন্তু স্মরণ ঘটবে। আমরা যদি উপর থেকে কোনো একটা বস্তুকে ফেলে দিই, একটা বস্তুকে উপর থেকে ফেলে দিলে এই বস্তুটা কিন্তু সরল রেখা বরাবর কিন্তু নিচে এসে পড়বে। তার মানে এটা হচ্ছে একটা রৈখিক গতি বা সরল রৈখিক গতি। তারপরে ঘূর্ণন গতি। এখন আমরা দেখো ঘূর্ণন গতিটা কীভাবে, আমরা ঘূর্ণন গতি কাকে বলছি। আমরা জানি যে প্রাত্যহিক জীবনে আমরা আমাদের অনেক বস্তুকে দেখি ঘুরতে। যেমন কি একটা ফ্যানকে আমরা ঘুরতে দেখি, ফ্যানের চারিপাশে যে পাখাগুলো থাকে সেই পাখাগুলো কি হয়, একটা সেন্টার থেকে সেই পাখাগুলো প্রত্যেকটা বিন্দু একটা সেন্টার থেকে কি হয়, এইখানে যদি এই পাখার এখানে একটা বিন্দু থাকে, এখানে একটা বিন্দু থাকে, এখানে একটা বিন্দু, প্রত্যেকটা বিন্দু কি এই সেন্টার থেকে সম দূরত্ব থেকে ঘুরতে থাকে না, সম দূরত্ব থেকে ঘুরতে থাকে না, প্রত্যেকটা বিন্দু সমদূরত্ব সেন্টার থেকে কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়ে ঘুরতে থাকে। তাহলে আমরা বলতে পারি যে ঘূর্ণন গতি হচ্ছে সেই ধরনের গতি যদি কোনো বস্তুর গতি এমন হয় যে সে একটি কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়ে ওই কেন্দ্রকে প্রদক্ষিণ করতে থাকে, তখন সেই বস্তুর গতিকে বলা হয় ঘূর্ণন গতি। ক্লিয়ার? এরকম প্রাত্যহিক জীবনে তোমরাও চিন্তা করো আর যে আর কি ধরনের ঘূর্ণন গতি ঘটে, আর কি ধরনের ঘূর্ণন গতি আছে তোমার চারিপাশে। তারপরে আছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি হচ্ছে কি, যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করছে একটি নির্দিষ্ট সময় পর পর। অর্থাৎ আমরা যদি ঘড়ির কাঁটার গতি চিন্তা করি, একটা ঘড়িকে যদি আমরা এভাবে আঁকি, এইটা হচ্ছে একটা ঘড়ির কাঁটা। এই ঘড়ির কাঁটাটা কি করবে, সে যদি আমি এই 12টার এটাকে যদি আমি একটা পয়েন্ট ধরি, একটা নির্দিষ্ট বিন্দু ধরি, তাহলে সেই বিন্দুকে কি করবে, এইখান থেকে ঘুরে এসে এইখানে এসে এই 12টার যে বিন্দু, এই 12টাকে সে অতিক্রম করবে না, এই বিন্দুটাকে সে অতিক্রম করবে না। বারবার একটা দিনের ভিতরে যতবার সে এই আসবে সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট সময় পর পর, মানে এখান থেকে এই পর্যন্ত আসতে কতক্ষণ লাগবে, 12 ঘন্টা। তাহলে এই 12 ঘন্টা পর পর সে এই বিন্দুটাকে সে অতিক্রম করছে না। তাহলে কীভাবে অতিক্রম করছে? একই দিক থেকে অতিক্রম করছে। সে তো ঘুরে আমার এদিক থেকে আসে না, এই ঘড়ির কাঁটাটা কি এদিক থেকে ঘুরে আসে না। তাহলে এদিক থেকে ঘুরে বারবার একই দিক থেকে অতিক্রম করছে। অর্থাৎ আমরা পর্যাবৃত্ত গতি বলতে বুঝি, আমরা সংজ্ঞাটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেই বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে থাকে, তখন সেই বস্তুর গতিকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যাবৃত্ত গতিটা থেকে আমরা সরল স্পন্দন গতিতে আসতে পারি। কীভাবে আসতে পারি? দেখো, আমরা যদি তোমরা অবশ্যই ছোটোবেলায় কেন এখনও প্রত্যেক বাড়ি এখন একটা দোলনা না থাকলে যেন বাড়িটা অসম্পূর্ণ মনে হয়। দোলনাটা তোমরা সবাই চিনো। এখানে মনে করো যে সেই দোলনাটা এখানে আছে। আচ্ছা, আমি দোলনাটাকে এইভাবেই চিন্তা করি, এভাবে আমি দোলনাটাকে চিন্তা করি। এখানে মনে করো যে আরেকটা হয়তো দড়ি থাকবে। এই দোলনাটা এখন যে অবস্থানে আছে সেই অবস্থানে স্থির আছে। এখন এটাকে যদি আমি এখানে নিয়ে এসে যদি দোলনাটাকে ছেড়ে দিই, তাহলে ও কী করবে? এখান থেকে এই পজিশন পর্যন্ত আসবে না, এই পজিশন পর্যন্ত আসবে। ঠিক আছে? আমি যে এখানে একটা বিন্দু চিন্তা করি, তাহলে দেখো এই দোলনাটা কি করবে, এখান থেকে এসে এখানে যাবে, আবার ওখান থেকে এসে কি করবে, আবার বিপরীত দিক থেকে এদিকে আসবে না? তাহলে দেখো, এই যে এটা যদি একটা বিন্দু হয়, তাহলে সেই বিন্দুকে ও একবার এদিক থেকে অতিক্রম করছিল না, আবার যখন আসছে তখন আবার কি এদিক থেকে অতিক্রম করছে না? তাহলে একটা বিন্দুকে সে কি একবার একদিক থেকে আবার বিপরীত দিক থেকে অতিক্রম করছে না? তাহলে এদিক থেকে যখন সে অতিক্রম করছে,
তখন এইখান থেকে এই পর্যন্ত আসতে তার একটা নির্দিষ্ট সময় লাগছিল, আবার এখান থেকে এখানে এসে আবার এখান থেকে এখানে আসতে তার একটা নির্দিষ্ট সময় লাগছে। তাহলে দেখো, আবার ও যখন এখান থেকে আবার এখানে আসতেছে তখন একটা নির্দিষ্ট সময় লাগতেছে, মানে এখান থেকে এখানে আসার একটা নির্দিষ্ট সময়, আবার এখান থেকে এখানে আসার একটা নির্দিষ্ট সময়। তাহলে এই যে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে আবার বিপরীত দিক থেকে অতিক্রম করছে কিন্তু, অর্থাৎ পর্যাবৃত্ত গতিটাকে তুমি চিন্তা করো। পর্যাবৃত্ত গতিটা কী ছিল, যে কোনো একটা কোনো বস্তুর গতি যদি এমন হয় যে কোনো একটা বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, ঠিক তুমি স্পন্দন গতিটাকে তুমি এভাবে তুমি যুক্ত করে দাও যে কোনো একটা বস্তুর কণার গতি যদি এমন হয় যে সে একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, মানে তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, আবার আবার নির্দিষ্ট সময় পরপর বিপরীত দিক থেকে অতিক্রম করে, তখন বস্তুর সেই গতিকে বলা হয় সরল স্পন্দন গতি। এখন এখান থেকে একটা প্রশ্ন আসে যে মানে সরল স্পন্দন গতিও এক ধরনের পর্যাবৃত্ত গতি, কীভাবে সেটা সম্ভব? সরল স্পন্দন গতির একটা পর্যাবৃত্ত গতি এটা সম্ভব, কারণ দেখো এই বস্তুটা যখন এদিক থেকে এদিকে যাচ্ছে তখন আমরা যদি এদিক থেকে ফিরে আসাটাকে যদি আমরা বাদ দেই, ফিরে আসাটাকে যদি আমরা কল্পনায় না নিয়ে আসি, তাহলে এদিক থেকে ও এদিকে গেল, যে আবার সে যখন পুনরায় ফিরে এসে আবার এদিক থেকে এদিকে গেল, আমরা এদিক থেকে যাওয়ার গতিগুলোকে যদি আমরা ধরি, এদিক থেকে যাওয়ার গতিগুলোকে যদি আমরা যদি ধরি, তাহলে সেটা কিন্তু হয় পর্যাবৃত্ত গতি, অর্থাৎ সে একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু একই দিক থেকে অতিক্রম করছে। আবার যদি আমরা এদিকের গতিগুলোকে বাদ দিই, যদি আমরা এদিকের গতিগুলোকে যদি বিবেচনা নিয়ে আসি, এদিকের গতিগুলোকে যদি বিবেচনা নিয়ে আসি, তাহলেও কিন্তু সেই একইভাবে পর্যাবৃত্ত গতি হয়। কারণ এদিক থেকে যখন সে আসছে তখন সে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় পরপর। এই জন্য বলা যায় যে সরল স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি, অর্থাৎ সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। কারণ কি? কারণ হচ্ছে পর্যাবৃত্ত গতি তো আর বিপরীত দিক থেকে তো আসে না। পর্যাবৃত্ত গতিতে পর্যায়বৃত্ত গতিতে একই দিক থেকে পর্যাবৃত্ত গতি যায়, সে কিন্তু বিপরীত দিক থেকে পর্যাবৃত্ত গতিতে হয় না, বিপরীত দিক থেকে আসে না। এই কারণে সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়, কিন্তু সকল সরল স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। এটা আমরা বুঝলাম। থ্যাংক ইউ। আচ্ছা, স্কেলার রাশি ভেক্টর রাশি, আমরা দেখো এখানে একটা জিনিস আমরা চিন্তা করি, যখন স্কেলার রাশি এবং ভেক্টর রাশির কথা আসলো তখন আমরা অবশ্যই রাশি জিনিসটা কি এটা আমাদের মাথায় থাকতে হবে। রাশি না বুঝলে আমরা অবশ্যই ভেক্টর রাশি আর স্কেলার রাশি এটা আমরা বুঝতে পারবো না। রাশি জিনিসটা কি? এই পৃথিবীতে যা কিছু আছে, মানে আমরা চারপাশে যা কিছু দেখি, এগুলোকে যেগুলোকে পরিমাপ করা যায়, একটা মান দিয়ে পরিমাপ করা যায়, সেগুলোই হচ্ছে রাশি। অর্থাৎ দেখো, আমরা যদি কোনো মানুষের যদি খুব বেশি আনন্দিত হয়, তাহলে কি সেই তার আনন্দটাকে আমরা কি পরিমাপ করতে পারবো? যে ও এত কেজি আনন্দে আছে, ও এত কেজি কষ্টে আছে, এটা কি আমরা পরিমাপ করতে পারবো? এত গ্রাম কষ্টে আছে, এত কিলোগ্রাম কষ্টে আছে, আমরা কি পরিমাপ করতে পারবো? পারবো না। কিন্তু আমরা কোনো বস্তুকে, যেমন তাপমাত্রা, একটা মানুষের গায়ের তাপমাত্রার যেটা থাকে সেটাকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি। যদি টেম্পারেচারটা যদি আর একটু বাড়ে, কতটুকু বাড়লো এটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি, অর্থাৎ টেম্পারেচারটা, তাপমাত্রা আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা যেগুলো পরিমাপ করতে পারি সেগুলো হচ্ছে রাশি। একটা মান দিয়ে পরিমাপ করা যায় সেগুলো হচ্ছে রাশি। এখন কিছু কিছু রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করলেই হয়, এবং কিছু কিছু রাশিকে মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয়। যে সমস্ত রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা হয় সে সমস্ত রাশিকে বলা হলো স্কেলার রাশি। যে সমস্ত রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় সে সমস্ত রাশিকে বলা হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ কি? শুধু মান দিয়ে প্রকাশ করা যায়। যেমন কি, তুমি বাজারে গেলে 1 কেজি আলু কিনলে, তুমি বাজার থেকে 1 কেজি আলু কিনে নিয়ে আসলে, তাহলে যে 1 কেজি আলু, এই আলুটা তুমি শুধু মানের প্রয়োজন হচ্ছে না, সেই মানটা কি 1 কেজি, সেই মানটা হলো কি 1 কেজি। এখানে কোনো দিকের প্রয়োজন আছে যে 1 কেজি আলু নিয়ে তুমি পূর্ব দিকে যাও, পশ্চিম দিকে যাও, উত্তর দিকে, দক্ষিণ দিকে যাওয়ার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এটাকে শুধু মান দিয়ে প্রকাশ করা সম্ভব। তাহলে আমরা কি এটা এইখান থেকে আমরা কি বুঝতে পারি? যে ভর, আলুর হচ্ছে 1 কেজি আলু, মানে কি আলুর ভর হচ্ছে 1 কেজি। তাহলে ভরটা কি রাশি? ভরটা হচ্ছে
স্কেলার রাশি, ভরটা হলো স্কেলার রাশি। এখন তুমি কোনো জায়গা থেকে বাজার থেকে তুমি ফিরে আসলে বাড়ি, বাজার থেকে ফিরে আসতে তোমার সময় লাগছে না? কতটুকু সময় লাগছে? মনে করো যে এখানে সময় লাগছে হচ্ছে কত 10 মিনিট। 10 মিনিট আমরা সময় একক জানি হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা এটাকে আমরা 60 দিয়ে যদি গুণ দিই, 60 দিয়ে যদি গুণ দিই তাহলে কত হবে? 600 সেকেন্ড। অর্থাৎ এখানে হচ্ছে আমার 600 সেকেন্ড, আমার বাজার থেকে বাড়ি আসতে 600 সেকেন্ড সময় লাগছে। আমার এই সময়টা আমি পরিমাপ করছি কি দিয়ে? নির্দিষ্ট একটা মান দিয়ে। কোন দিক থেকে আসছে এটা নট ফ্যাক্টর। তাহলে আমরা এই যে সময়টাকে আমরা বলতে পারি এটা কি? এটাও একটা স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে যে রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি। আর যে সমস্ত রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় না, তার সাথে সাথে দিকেরও প্রয়োজন হয়, যে সমস্ত রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় না, তার দিকেরও প্রয়োজন হয়, সে সমস্ত রাশিগুলোকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি। যে সমস্ত রাশিকে প্রকাশ করতে গেলে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, সেই সমস্ত রাশিগুলোকে বলে ভেক্টর রাশি। যেমন আমরা দেখো একটু পরে আমরা পড়ব, একটা বস্তুকে আমরা যখন সরণ চিন্তা করব তখন সরণটা কি হয়? কোনো একটা নির্দিষ্ট দিকে, কোনো একটি বস্তুর যতটুকু পথ অতিক্রম করে, কোনো একটি নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তু যতটুকু পথ অতিক্রম করে, সেই পথটাকে বা সেই দূরত্বটাকে বলা হয় হচ্ছে সরণ। কোনো একটি নির্দিষ্ট দিকে হতে হবে। বিভিন্ন দিকে হলে সেটা সরণ হবে না, বিভিন্ন দিকে হলে সেটা সরণ হবে না। অর্থাৎ সরণ একটা ভেক্টর রাশি, কারণ সরণে একটা কি আছে? একটা নির্দিষ্ট দিক আছে। যদি একটা নির্দিষ্ট দিক না থাকে তাহলে সেটা সরণ হবে না। তাই আমার সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। সাথে আরও অনেক ভেক্টর রাশি আছে যেগুলো আমরা পড়বো, আস্তে আস্তে দেখব। সরণ এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে। তাহলে দেখো আমরা এই পর্যন্ত আলোচনা করতে পেরেছি, স্কেলার রাশি ভেক্টর রাশি পর্যন্ত। এখন আমরা দূরত্ব দেখব। দূরত্ব কি? তুমি যদি চিন্তা করো, তুমি প্রতিদিন যেভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি অবশ্যই তুমি কোথাও না কোথাও যাও, কোথাও না কোথাও চলাফেরা করো। তুমি একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথাও বসে থাকো না, এটা থাকাই যায় না, সম্ভবও না। তাহলে তোমাকে কি হয়? তুমি বিভিন্নভাবে হাঁটাহাঁটি করো না? তাহলে এই যে বিভিন্নভাবে হাঁটাহাঁটি করছো, বিভিন্ন পথে হাঁটাহাঁটি করছো, এখন তুমি এই যে বিভিন্ন দিকে বিভিন্ন পথে যে হাঁটছো, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যে বিভিন্নভাবে বিভিন্ন দিকে হাঁটছো, সেই হাঁটাটাকে যদি আমি এটা যখন মনে করো যে তুমি এইভাবে বিভিন্নভাবে হেঁটে 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 সব কিছু করে তুমি আবার হচ্ছে বাসা ফিরে আসছো, এইভাবে বিভিন্নভাবে চলাফেরা করে তুমি ঠিকই বাসা থেকে বের হয়ে গেছিলে, আবার ঠিকই বাসা ফিরে আসছো। তাহলে এই যে তুমি বিভিন্ন দিকে যে বিভিন্ন পথ অতিক্রম করে যে বাসা ফিরে আসলে, তাহলে এই যে তুমি কি করলে? এটা একটা পথ অতিক্রম করলে না? একটা পথ অতিক্রম করলে তো। তাহলে এই যে তুমি যে পথ অতিক্রম করছো, এটাই হচ্ছে দূরত্ব। অর্থাৎ কোনো বস্তুর অতিক্রান্ত পথই হচ্ছে তার দূরত্ব। কোনো বস্তুর অতিক্রান্ত পথই হচ্ছে তার দূরত্ব। তোমাকে যদি একটা বস্তুর সঙ্গে তুলনা করা হয়, অবশ্যই পৃথিবীতে যা কিছু আছে সবই বস্তু, পদার্থ। তাহলে একটা বস্তু যে পথ অতিক্রম করে, অর্থাৎ একটা বস্তুর অতিক্রান্ত পথই হচ্ছে তার দূরত্ব। একদম সিম্পল কথা, এটা মনে রাখবে। কোনো বস্তুর অতিক্রান্ত পথই হলো তার দূরত্ব। একদম সিম্পলভাবে এটা মনে রাখলেই হবে। এখন দূরত্বের সাথে দেখো, তোমাদের বইতে কিন্তু এইভাবে নাই। দূরত্বের সাথে কিন্তু আছে সরণ আছে। আমি দূরত্বের সাথে দ্রুতি নিয়ে আসছি। দূরত্বের সাথে দ্রুতি হলে তোমাদের সুবিধা হয়। কারণ কি? দেখো, আমি ধরলাম যে এই অবস্থানে একটা বস্তু আছে, সেই বস্তুটা বিভিন্নভাবে পথ অতিক্রম করে বি অবস্থানে আসছে। তাহলে এই যে এই অবস্থান থেকে বি অবস্থানে যে আসলো, এটা অতিক্রান্ত পথ। তাহলে এই অতিক্রান্ত পথ কি? দূরত্ব। এখন এই যে দূরত্বটা আসতে তার সময় লাগছে না? এটা আমি ধরলাম হচ্ছে 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার পথ পাড়ি দিতে তার কি সময় লাগছে না? তাহলে দেখো, এটা এক একজন ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম হবে না? মনে করো যে এখানে তোমার বন্ধু এক্স আর তুমি হচ্ছে ওয়াই। এখন এই এক্স, তোমার এই অবস্থান থেকে বি অবস্থানে আসতে তোমার সময় লাগছে হচ্ছে 10 মিনিট, আর তোমার বন্ধু ওয়াই তার সময় লাগছে হচ্ছে 15 মিনিট। তাহলে এখানে কি এই দুজনের সময়ের পার্থক্য হচ্ছে না? পথ কিন্তু একই, 10 কিলোমিটার। তাহলে সময়ের সাথে যদি বস্তুর যে
অতিক্রান্ত পথ সেটাই হচ্ছে তার দ্রুতি। অর্থাৎ এখানে দ্রুতি দেখো কম বেশি আমি নির্ণয় করতে পারবো, কার দ্রুতি বেশি কার দ্রুতি কম। তোমার বন্ধুর এক্স, এই এক্সের দ্রুতি আমি নির্ণয় করবো কীভাবে? দূরত্ব বাই হচ্ছে সময়, দূরত্ব ভাগ হচ্ছে সময়, এটা দিয়ে কিন্তু আমি দ্রুতি নির্ণয় করতে পারবো। কীভাবে? দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, আর দ্রুতি কত? আর এই সময় কত? সময় হচ্ছে তোমার বন্ধুর লাগেছে হচ্ছে কত, মানে 15 মিনিট, তোমার বন্ধু লাগছে 15 মিনিট। তাহলে আমি এখন এটাকে কি করতে পারি? আচ্ছা, একটা কথা মনে রাখবে, তোমরা সবসময় পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা যে অঙ্ক বা ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো থাকবে সেগুলো অবশ্যই তোমাদের ইংরেজিতে লিখতে হবে। দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, সময় হচ্ছে কত? 15 মিনিট। তাহলে এটাকে আমি কি করতে পারি? 10 ইন্টু হচ্ছে কিলোমিটার, এটাকে মিটার করতে হবে না, 1000, আর 15 এটাকে কী করতে হবে? সেকেন্ড করতে হবে। ঠিক আছে? তাহলে এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার বন্ধুর দ্রুতি আসবে। ঠিক আছে? এটা করে দেখো, শূন্য কাটে শূন্য কাটে, এটা কত হবে? 5 দিয়ে কাটে, 3 5 15, 5 20 100, এবার হচ্ছে 20 10 200 বাই 3, এখানে 200 ভাগ 3 করলে যেটা আসবে। আবার তোমারটাও যদি তুমি চিন্তা করো যে ওয়াই কত হবে? দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, মানে হচ্ছে 10 ইন্টু 1000, আর ভাগ হচ্ছে তোমার লাগছে 10 মিনিট, 10 ইন্টু 60। তাহলে এটা কত হবে? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে, 3 5 50 ভাগ 3। এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমার দ্রুতি বেশি। অর্থাৎ তোমার এখানে দেখো, মানে 3 16 48 16 পয়েন্ট সামথিং আসবে, করিনি, 3 6 18, 18 দিয়ে গুণ করলে এটা এখান থেকে এটা বেশি আসবে, মানে কম আসবে, সরি, তোমারটা বেশি আসবে কারণ তোমার দ্রুতি বেশি। কত আসে আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেয়, আমি এটা তোমরা করে দেখবে যে এটা আসলে কম আসে, অর্থাৎ এর সময় বেশি লাগছে। সময় বেশি লাগছে মানে কি? তার হচ্ছে দ্রুতি কম, এর সময় কম লাগছে, তার মানে তার দ্রুতি বেশি। ঠিক আছে? তাহলে দ্রুতি নির্ণয় করার বিষয়টা হচ্ছে এটা। এখন দূরত্বের সাথে দ্রুতির যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা বুঝতে পারলাম। দূরত্ব কাকে বলে আর দ্রুতি কাকে বলে। ঠিক আছে? ক্লিয়ার? এখন দেখো, এখন আমরা আসবো হচ্ছে স্মরণ আর বেগ নিয়ে আসবো। স্মরণ আর বেগ নিয়ে একটু আলোচনা করি। স্মরণ কাকে বলে? স্মরণ দেখো, একটু আগে আমি বলছিলাম যে কোনো একটা বস্তু কোনো একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার স্মরণ। কোনো একটা বস্তু কোনো একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় স্মরণ। অথবা স্মরণ সঙ্গে আরেকভাবে দেওয়া যায়, মানে দুটি বস্তুর অবস্থানের ন্যূনতম পার্থক্যকে স্মরণ বলে। কোনো বস্তুর অবস্থানের পার্থক্যের ন্যূনতম দূরত্বকে, অর্থাৎ এই বস্তুটা এই অবস্থান থেকে যখন বি অবস্থানে আসবে, তখন এই অবস্থান থেকে বি অবস্থানে আসার জন্য আমার ন্যূনতম পার্থক্য অবশ্যই একটা সরল রেখায় আমার ন্যূনতম পার্থক্যটা হিসাব করতে হয়। আমি যদি একটু বাঁকা পথে দূরত্ব হিসাব করি তাহলে কিন্তু এই দূরত্ব আর এই দূরত্ব কিন্তু সমান হবে না। ঠিক আছে? এই কারণে কোনো বস্তুর কোনো একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার স্মরণ। অথবা কোনো একটি বস্তুর অবস্থানের পার্থক্যের ন্যূনতম দূরত্বকে স্মরণ বলে। ন্যূনতম দূরত্ব হতে গেলে অবশ্যই বস্তুটাকে একটি নির্দিষ্ট সরল রেখায় একটা নির্দিষ্ট দিকে হতে হবে। এখন যদি বলো যে তুমি এই যে বিভিন্নভাবে পথ অতিক্রম করে এই বি অবস্থানে আসলে, তাহলে এই বিভিন্নভাবে পথ অতিক্রম করে বি অবস্থানে আসলে এটা কি স্মরণ হবে? কারণ কি, স্মরণ হতে গেলে নির্দিষ্ট দিক হতে হবে, নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাই তার স্মরণ। কিন্তু তুমি যখন এখান থেকে এদিকে যাচ্ছ তখন তোমার দিক কোন দিকে? এদিকে। যখন এদিকে আসছো তখন তোমার দিক কোন দিকে? যখন এদিকে আসছো তখন তোমার দিকে। এদিকে আসছো তখন তোমার দিকে। তাহলে বিভিন্ন দিকে তুমি পথ অতিক্রম করছো, তার মানে কি বিভিন্ন দিকে পথ অতিক্রম করার কারণে তোমার এটা স্মরণ হবে না, এটা হবে কি? এটা হবে দূরত্ব। আচ্ছা, এখন স্মরণের সাথে দেখো বেগ সংশ্লিষ্ট কেন? কারণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে ওই একইভাবে আমরা দূরত্বের সাথে দ্রুতি যেভাবে রিলেট করছিলাম, ঠিক এখানে স্মরণের সাথে বেগটাও ঠিক একইভাবে রিলেট করতে হবে। কিভাবে? দেখো, যখন একটা বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে যাচ্ছে তখন কিন্তু সে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে।
নির্দিষ্ট দিকে যেতে গেলে তার কিন্তু এই অবস্থান থেকে বি অবস্থানে আসলে তার একটা টাইমের প্রয়োজন হয়েছে, সময়ের প্রয়োজন হয়েছে। এখন একইভাবে ওই যে আমরা বলছিলাম যে দ্রুতি তোমার বন্ধুর ক্ষেত্রে এবং তোমার ক্ষেত্রে যে দ্রুতি দেখাইছিলাম, সেই দ্রুতি মানে একটা সময়ের প্রয়োজন হয়েছিল, ঠিক এখানেও বেগের ক্ষেত্রেও একটা সময়ের প্রয়োজন হবে। এই অবস্থান থেকে বি অবস্থানে আসতে কারোর সময় বেশি লাগবে, এই অবস্থান থেকে বি অবস্থানে আসতে কারোর সময় কম লাগবে। এই সময়ের পার্থক্যের কারণে বা এই সময়ের প্রয়োজন যখন হচ্ছে তখন সেটাকে আমরা বলছি বেগ। অর্থাৎ আমরা কোনো বস্তুর সরণের হারকে বেগ বলা যাবে। এটা তুমি এভাবেও একেবারে শর্ট বলতে পারো যে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। সরণের হারকে বেগ বলে, অর্থাৎ সরণের হার যখন বলবো তখন অবশ্যই সময় দিয়ে এটাকে আমাকে ভাগ করতে হবে। সরণের হার সময় যেখানে হার যেখানে থাকবে সেখানে অবশ্যই সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে সরণের হার মানে হচ্ছে সরণ ভাগ হচ্ছে সময়। বেগ মানে হচ্ছে সরণের হার। দেখো এখানে সরণ যদি হয় 10 মিটার আর সময় যদি হয় 5 সেকেন্ড, তাহলে এর বেগ হবে হচ্ছে 2 মিটার পার সেক। অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 2 মিটার করে দূরত্ব অতিক্রম করছে। 2 মিটার তার সরণ হচ্ছে, দূরত্ব না। প্রতি সেকেন্ডে তার 2 মিটার সরণ হচ্ছে। ওকে, তাহলে বেগ হচ্ছে এটা। বেগ হলো সরণের হারকে বেগ বলে। বা তুমি যদি এটাকে যদি একটু ইলাবোরেট করে বলতে চাও, যে তাহলে বলতে পারবা যে কোনো বস্তুর কোনো একটি নির্দিষ্ট দিকে সময়ের সাথে যে পথ অতিক্রম করে তাকে ওই বস্তুর বেগ বলে। ঠিক আছে, এভাবে তোমরা ইলাবোরেটলি বলতে পারো। তবে আগে যেভাবে শর্টে বললাম ওটাও বললে হবে, এবং তোমাকে সেটা প্রপার একটা ধারণা থাকতে হবে এবং সেটার ব্যাখ্যাও তোমাকে দিতে হবে। এখন দেখো আমরা এই যে সরণ, দ্রুতি, সরণ, বেগ, এখানে কিছু জিনিস আমাদেরকে একটু শিখতে হবে। সেটা হচ্ছে যে মাত্রা জানা শিখতে হবে, মাত্রা বের করাও শিখতে হবে। দ্রুতি দেখো, দ্রুতি আমরা কীভাবে বের করছিলাম? দূরত্ব ভাগ হচ্ছে সময়, দূরত্ব ভাগ হলো সময়। এখন দূরত্বকে আমরা কি দিয়ে? এল দিয়ে প্রকাশ করি মাত্রার জন্য, এবং সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? টি। মাত্রার জন্য সবগুলোকে আমাদেরকে বড় হাতে প্রকাশ করতে হবে। অর্থাৎ এল বাই টি, দূরত্ব বাই সময় হচ্ছে এল বাই টি। এটাকে আমরা এল টি ইনভার্স অন এই হিসেবে লিখতে পারি। এল টি ইনভার্স অন, দ্রুতির মাত্রা হচ্ছে এল টি ইনভার্স অন। এখন আমরা বেগের কথা চিন্তা করি। দেখো বেগ কি ছিল? বেগ ছিল হচ্ছে সরণ বাই সময়। সরণ ভাগ কি ছিল? সময় ছিল। সরণ ভাগ সময়। তাহলে সরণটা কি? সরণটা আমরা জানি কি ছিল? সরণটা ছিল হচ্ছে দূরত্ব বাই সময়, তাই তো? না, সরণ ছিল কি? সরণকে আমরা হচ্ছে কি দিয়ে প্রকাশ করছিলাম? এই দূরত্ব যেমন আমরা এল দিয়ে প্রকাশ করছি, সরণটাও কি একটা দূরত্ব না? এই যে আমরা এখান থেকে এক নির্দিষ্ট দিকে যে দূরত্বের কথা বলছি সেটাও কি একটা দূরত্ব না? তাহলে সরণ কি? এল, আর সময় কি? টি। ঠিক আছে, তাহলে এখন এর মাত্রা কি হবে? এই টিটাকে উপরে গেলে কি হবে? ইনভার্সন, এল টি ইনভার্সন। ঠিক আছে, আর এটা এভাবে যায় কেন জানো? এটা কীভাবে যায়? এর যে একটা পাওয়ার আছে না, এই ওয়ানটা কোত্থেকে আসলো? এর পাওয়ার আছে ওয়ান, এর পাওয়ার ওয়ান আছে না? এই পাওয়ারটা যখন হচ্ছে উপরে যায় তখন সেটা হচ্ছে মাইনাস হিসেবে যায়। ওকে, এখানে যদি 2 থাকতো তাহলে এখানে কি হতো? -2 হতো। আচ্ছা, আমরা এটার মাত্রা শিখলাম। তাহলে দ্রুত দেখো একটা জিনিস খেয়াল করো যে দ্রুতির মাত্রা এল টি ইনভার্স অন, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স অন। এখন তারপর আমাদের কি আলোচনার বিষয় কি আছে? ত্বরণ। ত্বরণ হচ্ছে, ত্বরণ কি জিনিস? ত্বরণ হচ্ছে কোনো বস্তুর, দেখো একটা বস্তু যখন এই অবস্থানে আছে, তখন সে এই বি অবস্থানে আসছে। বি অবস্থানে আসার জন্য তার কি আছে? সে একটা বেগে আসছে না? সেই বেগটা কি হয়? সেই বেগটা যদি দেখো একটা নির্দিষ্ট হারে যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণকে সংজ্ঞায়িত করি এইভাবে: কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন বেগ বৃদ্ধির হার আমরা এটা কীভাবে বের করব?
দেখো এখন এই বস্তুটা যখন এই অবস্থানে ছিল তখন তার বেগ যদি আমি ধরি, ইউ মানে হচ্ছে আদিবেগ, আর এই বি অবস্থানে যখন সে আসলো তার বেগ যদি আমি ধরি ভি, তাহলে আমরা এখন দেখো এই দুইটা বস্তুর বেগ বৃদ্ধি কত হবে, এই দুইটা মানে এই বস্তু এই অবস্থান থেকে বি অবস্থানে আসার কারণে তার বেগ বৃদ্ধি কত হবে, অবশ্যই এখান থেকে কি বেগ বৃদ্ধি পাইছে না, এই অবস্থানে যে বেগ ছিল সেই বেগ কি বি অবস্থানে আছে, বেগ বৃদ্ধি পাইছে না, বেগ বৃদ্ধি পাইছে তো, তাহলে এখন বেগ বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পাইছে এটা আমার বের করতে গেলে কি করতে হবে, ভি বড় মাইনাস হচ্ছে কি ইউ, ভি মাইনাস ইউ, এটা এটা করতে হবে না, ভি মাইনাস ইউ বেগ বৃদ্ধি মানে এখান থেকে যে এখানে যে বেগ ছিল বি অবস্থানে কিন্তু সেই বেগ নাই, অর্থাৎ কি বেগ বৃদ্ধি পাইছে। তাহলে বেগ বৃদ্ধি হওয়ার কারণে আমি কতটুকু বৃদ্ধি পেলো সেটা বের করতে গেলে আমাকে বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে। এখন যদি আমি বলি বেগ বৃদ্ধির হার, এটাকে যদি আমি বলি বেগ বৃদ্ধির হার, তাহলে কি হবে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে না, কতটুকু সময় লাগছে সেই সময় দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমি ভি মাইনাস ইউ বাই টি পাবো, ভি মাইনাস ইউ বাই টি। আর বেগ বৃদ্ধির হার এটাকে আমরা বলি হচ্ছে ত্বরণ, ত্বরণকে আমরা সংজ্ঞায়িত করি বা ত্বরণকে আমরা প্রকাশ করি হচ্ছে দিয়ে এসিলারেশন মানে ত্বরণ, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, দিস ইজ দ্য ইকুয়েশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন। এখন মন্দনটা কি জিনিস দেখো, ত্বরণের সাথে মন্দন আছে। এখন যেহেতু এখান থেকে দেখো এখান থেকে এই অবস্থানে আসার কারণে বস্তুর কিন্তু বেগ বৃদ্ধি পেয়েছে, আমরা বলছি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন যদি বলি বেগ হ্রাসের হার, বেগ হ্রাসের হার, বেগ হ্রাসের হারকে হচ্ছে মন্দন বলে। বেগ হ্রাসের হার মানে এখানে যে বেগটা ছিল সেই বেগটা থেকে কমতে কমতে বি অবস্থানে আসবে, মানে এ অবস্থানের বেগ আর বি অবস্থানের বেগের ভিতরে পার্থক্য আগে ছিল কি এ থেকে বি বড় ছিল, আর এখন এ থেকে বি কিন্তু ছোট হয়ে যাবে। তার মানে কি বেগ হ্রাসের হার একইভাবে আমরা যদি মন্দনকেও একইভাবে সংজ্ঞায়িত করি তাহলেও সেটা হবে ভি মাইনাস ইউ বাই টি হবে। কিন্তু এখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে মন্দনের ক্ষেত্রে এর মানটা হবে হচ্ছে ঋণাত্মক হবে, ঋণাত্মক মান আসবে। কেন ঋণাত্মক মান আসবে, কারণ হচ্ছে এখানে কি এইটা কি ভি ছিল না আর এটা কি ইউ, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এখানে ইউটা কি বড় না মন্দনের ক্ষেত্রে, ইউ বড় হওয়ার কারণে এখানে কিন্তু মাইনাস আসবে। অর্থাৎ মন্দন হলে আমরা যখন ত্বরণের মান যখন মাইনাস আসবে তখন আমরা বুঝতে হবে যে বস্তুটার মন্দন ঘটছে, অর্থাৎ বেগ হ্রাস ঘটছে। তাহলে ত্বরণ মন্দন আমরা জিনিসটা বুঝলাম। এখন দেখো ত্বরণ মন্দনের পরে আরেকটা জিনিস আছে আমাদের, পয়েন্ট নাম্বার 7 পরন্ত বস্তু সূত্র বলি। পরন্ত বস্তু সূত্র বলি কি, কোনো বস্তু যখন পড়বে সেই সূত্র তো, একটা বস্তু এখান থেকে নিচে পড়বে বা যেখানে পড়ুক এখান থেকে বস্তুটা পড়লে কোনো একটা স্থির অবস্থান থেকে যখন বস্তু পড়বে তখন সেই বস্তু পড়ার ক্ষেত্রে সে কি নিয়ম মেনে চলে সেটাই হচ্ছে পরন্ত বস্তু সূত্র বলি। এখন দেখো পরন্ত বস্তুর প্রথম সূত্র আছে কি, প্রথম সূত্র আছে হচ্ছে কোনো একটি স্থির অবস্থান থেকে, এটা যদি স্থির অবস্থান হয় এই স্থির অবস্থান থেকে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, এটা হচ্ছে প্রথম সূত্র। স্থির অবস্থান থেকে বিনা বাধায়, দেখো একটা কথা কন্ডিশন যুক্ত করা আছে, স্থির অবস্থান থেকে আমার এটা যদি স্থির অবস্থান হয়, তাহলে আমি এই দুইটা বস্তুকে নিলাম, এই দুইটা বস্তু এই স্থির অবস্থান থেকে যদি আমি ছেড়ে দিই বিনা বাধায় যদি পড়ে তাহলে এই বস্তুটাও পড়তে যতটুকু সময় লাগবে এই বস্তুটা পড়তেও ঠিক ততটুকু সময় লাগবে, এবং তারা সমান সময়ে অর্থাৎ একই সময়ে তারা মাটিতে পড়বে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তার মানে কি, তার মানে হচ্ছে তারা একই সময় মাটিতে পড়বে। এই বস্তুটা যদি হালকা হয় এই বস্তুটা যদি ভারী হয়, আমি যদি একটা হালকা একটা ভারী বস্তু নেই, এই দুটো বস্তু নেই, একটা মনে করো যে এই বস্তুটা আর এই বস্তুটা, দুইটা বস্তু কি হবে, এটা থেকে এটা অবশ্যই ভারী বস্তু। এখন এই বস্তু দুইটাকে যদি আমি বিনা বাধায় পড়তে দিই, স্থির অবস্থান থেকে ছেড়ে দিলাম, বিনা বাধায় পড়লো, বিনা বাধায় যখন সে পড়বে তারা একই সাথে পড়বে, বস্তু ভারী আর হালকা নট ফ্যাক্টর যখন বিনা বাধায় পড়বে। তাহলে এটাই হচ্ছে গতির পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম সূত্র, যে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, দ্যাট ইজ
ফার্স্ট ল পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। এখন সেকেন্ড লটা কি, দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ তার সময়ের সমানুপাতিক, অর্থাৎ কি হয়, ভি সমানুপাতিক হয় হচ্ছে টি, ভি সমানুপাতিক হয় হচ্ছে টি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ এখানে দেখো বেগ যদি বাড়ে, বেগ যদি বাড়ে সময় বাড়বে, সময় বাড়লে বেগ বাড়বে, সময় বাড়লে বেগ বাড়বে। যত সময় বাড়বে মানে সময়ের সাথে সাথে বেগও বাড়বে। অর্থাৎ উপরের থেকে যদি তুমি নিচে পড়ো তাহলে তোমার মানে তুমি একতলা থেকে পড়লে দেখো একতলা থেকে পড়তে সময়ও কম লাগে, তার বেগও কম। দোতলা থেকে পড়লে কী হবে, দোতলা থেকে লাফ দিয়ে পড়লে কী হবে, মানে একতলা থেকে পড়লে তো কিছু হয়নি, দোতলা থেকে পড়লে তোমার কী হবে, পায়ে ফ্র্যাকচার হবে। তিনতলা থেকে পড়লে কী হবে, তিনতলা থেকে পড়লে পা গুঁড়া হয়ে যাবে। আর চারতলা থেকে পড়লে কী হবে, একটা পট্টার শব্দ হবে, মানে তুমি একেবারে গেছো নাই, তুমি একেবারে মানে যেখানে যাওয়ার সেখানে চলে গেছো। তাহলে তার মানে কি, অর্থাৎ সময়ের সাথে সাথে বস্তুর মানে বেগের সময় বাড়লে বেগ বাড়বে, সময় বাড়লে বেগ বাড়বে। ভি সমানুপাতিক টি, এটা হলো সেকেন্ড ল। তৃতীয় সূত্রটা কি আছে, যে কোনো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। বিনা বাধায় পড়ন্ত স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর অতিক্রান্ত পথ তার সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এইচ সমানুপাতিক টি স্কোয়ার মানে কি, মানে এই সূত্রটা দেখো কোথা থেকে আসছে আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখো আমাদের একটা সূত্র আছে, মনে আছে, যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিডি স্কোয়ার, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা সূত্র আছে না? এখন দেখো কোনো একটা বস্তু স্থির, তার মানে কি এই ইউটা জিরো না, এই ইউর সাথে টি গুণগুলো জিরো হবে, তাই তো? তাহলে হাফ জি টি স্কোয়ার। এখন দেখো এই এইচ, এই হাফ জি, এটা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার হয়, এইচ সমানুপাতিক টি স্কোয়ার, অর্থাৎ কোনো বস্তুর অতিক্রান্ত পথ তার সময়ের বর্গের সমানুপাতিক। এখন এটা কত সময় হলে কি হয়, আমি দেখো এখানে এইচ ইজিকল টু যদি হাফ জি ধরি এবং সাথে টি স্কোয়ার, তাহলে দেখো হাফ জি কত, হাফ মানে হচ্ছে জি কত 10, 9.8 আমি ধরে নিলাম 10, অ্যাবাউট অ্যাপ্রক্সিমেট ইন্টু টি স্কোয়ার, তাহলে এটা কত হবে 5, তাহলে এইচ ইজিকল টু কত 5 টি স্কোয়ার, মানে এইচ যদি 1 হয় তাহলে আচ্ছা আমরা সেকেন্ডটা ধরি, সেকেন্ডটা ধরলে ভালো বুঝতে পারবো যে 1 সেকেন্ডে কত পথ অতিক্রম করে, 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। এখানে যদি আমি সরি এইচ ইকুয়াল টু 5 ইন্টু আমি টাইম সেকেন্ডে যদি 1 সেকেন্ড ধরি তাহলে কত হবে, 1 স্কোয়ার মানে 1, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে 5, মানে 5 মিটার যখন উচ্চতা হবে, 5 মিটার যখন উচ্চতা হবে তখন দেখো এটা হলো এইচ ইকুয়াল টু কত আসছে 5 আসছে। এখন আমি যদি এটাকে এইচ ইকুয়াল টু 5 টি স্কোয়ার না, তার মানে কি 5 টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ, তাই তো? এখন 5 টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, এইচ এর মান 5 আসছে না, 5 দিলাম, তাহলে টি স্কোয়ার সমান কত 5 বাই হচ্ছে 5 1, এটা কাটলে কত হবে 1, তাহলে টি সমান কত হবে রুট ওভার 1, মানে কি টি সমান কত 1, তাহলে 1 সেকেন্ডে 5 মিটার পথ অতিক্রম করে, ঠিক আছে? 1 সেকেন্ডে 5 মিটার পথ অতিক্রম করে। এখন যদি আমি এটাকে 2 সেকেন্ড দিই তাহলে কি হবে, 2 সেকেন্ড দিলে ঠিক একইভাবে উচ্চতাও কিন্তু বাড়বে, মানে ওই সূত্র অনুযায়ী, এই অনুযায়ী টি স্কোয়ার এই সূত্র অনুযায়ী, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই যে মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা কি হবে, যে বিনা বাধায় স্থির অবস্থান থেকে পড়ন্ত সকল বস্তু যে পথ অতিক্রম করে তা তার সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা? দেখো এটাকে যদি আমি আবার 2 সেকেন্ড যদি আমি ধরি, টাইমটাকে যদি আমি 2 সেকেন্ড ধরি, তাহলে উচ্চতাটাও কিন্তু আমার এখানে সমান হারে কি হবে,
বাড়বে কিন্তু, ঠিক আছে। এখন দেখো আমি এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে এই সমীকরণ অনুযায়ী যদি আমার যখন টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড হচ্ছে তখন আমার এইচ ইজ ইকুয়াল টু কত হবে, এটা তো আমরা টিটাকে যদি আমি 2 ধরে নিই তাহলে আমার এইচ কত হবে, এখান থেকে আমি বের করতে পারি এইচ কত হবে। এইচ সমান হবে হচ্ছে 5 ইন্টু 2 স্কোয়ার, মানে কি 2 দুগুণে 4, তার মানে কত 4 পাচ্ছে 20, 20 মিটার। তাহলে 1 সেকেন্ডে আমার দূরত্ব কত ছিল, 1 সেকেন্ডে উচ্চতার দূরত্ব কত ছিল 5 মিটার। আর যখন টাইম হচ্ছে 2 সেকেন্ড হচ্ছে, টাইম যখন 2 সেকেন্ড তখন আমার উচ্চতা কত 20, টাইম যখন 1 সেকেন্ড ছিল তখন আমার উচ্চতা কত ছিল, তখন ছিল হচ্ছে 5 মিটার। 1 সেকেন্ডে 5 মিটার ছিল, 2 সেকেন্ডে কত মিটার হয়েছে 20 মিটার, 2 সেকেন্ডে হয়েছে কত 20 মিটার। এই যে অনুপাত ল যেটা, সেই ল অনুযায়ী এইচ সমান টি স্কোয়ারের যে ল, সেই ল অনুযায়ী কিন্তু বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মানে মানগুলো এরকমই আসে, ঠিক আছে। তাহলে আমরা এই গতির অধ্যায় থেকে পড়ন্ত বস্তুর সূত্রাবলী দিয়ে আমরা এই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা একটা মনে হয় একটা মানে বেসিক ধারণা পেলাম, এবং এই ধারণা আমার ভিতরে রেখে আমি কিন্তু পরীক্ষার হলে যাব। সবাইকে অনুরোধ থাকবে যে তোমরা এই ধারণা অর্জন না করা পর্যন্ত পরীক্ষার হলে যাওয়ার জন্য মনে করবা তোমরা নট প্রিপেয়ার্ড, সো বি কেয়ারফুল। এই পরীক্ষাটা কিন্তু খুবই মানে একটা কঠিন পরীক্ষা হবে, কিন্তু তোমাদেরকে সেটাকে সহজ করতে হবে তোমাদের আচরণের মধ্য দিয়ে, তোমাদের প্রস্তুতির মধ্য দিয়ে এই পরীক্ষাটাকে কিন্তু সহজ করে আসতে হবে। সবাই প্রস্তুতি নাও ভালোভাবে। এরপরে আমি গাণিতিক সমস্যা অনুশীলনী বিভিন্ন প্র্যাকটিস নিয়ে তোমাদের সামনে আমি আবার আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।